আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে পঞ্চম খণ্ডের প্রথম অধ্যায়, যেটি হচ্ছে আন্ডার সেকশন 29 to 31। পঞ্চম খণ্ড পার্ট 5 এর আপনার মেইন হেডিং হচ্ছে আয় পরিগণনা, অর্থাৎ কম্পিউটেশন অফ ইনকাম। প্রথম অধ্যায় মোট আয়, গ্রস ইনকাম। তো প্রথম অধ্যায়টা আমরা দেখি, সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের অংশ 5-এর প্রথম অধ্যায়। সেখানে আমরা 29 সেকশনে পাবো হচ্ছে মোট আয় পরিগণনা বা কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। 29 সেকশনে বলা আছে সকল খাতের আয় যোগ করিয়া মোট আয় পরিগণনা করিতে হইবে, অর্থাৎ দ্য টোটাল ইনকাম হ্যাজ টু বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং দ্য ইনকাম অফ অল সোর্সেস। তাহলে অল সোর্সেস কোথায়? পরের সেকশন 30 সেকশনে অল সোর্সেস বলা আছে, যেটি আগের অর্ডিনেন্স যেটা ছিল ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স 1984 সেখানেও কিন্তু ছিল, বাট এবার এগুলো ভেরি স্পেসিফিক। দেখবেন যে অনেক কিছুই পরিবর্তন হয়ে ভেরি স্পেসিফিক হয়েছে। তো বলা হচ্ছে আয়ের খাতসমূহ সেকশন 30, এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, অর্থাৎ অন্য কোথাও ভিন্ন কিছু না থাকলে আয়কর আরোপ এবং মোট আয় পরিগণনার জন্য যে কোনো আয় নিম্নবর্ণিত কোনো একটি খাত হতে শ্রেণীবদ্ধ হইবে, অর্থাৎ যত ইনকাম করা সম্ভব তার কোনো না কোনো এই সেক্টরে পড়বে। প্রথম হচ্ছে চাকরি হতে আয়, আমরা যদি কেউ জব করি বা চাকরি করি যে কোনো প্রকারের। ভাড়া হতে আয়, যেটা আগে ইনকাম ফ্রম প্রপার্টি বা গৃহ সম্পত্তি ছিল, এটা গৃহ সম্পত্তির সাথে আসলে সমস্ত রকম রেন্ট, অর্থাৎ শুধু বিল্ডিং না, কোনো মেশিন ভাড়া দিলে, কোনো জমি ভাড়া দিলে, কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার, কোনো ধরনের ইকুইপমেন্ট, সমস্ত কিছু এখানে আসবে। কৃষি হইতে আয়, যেটা ইনকাম ফ্রম এগ্রিকালচার। ব্যবসা হতে আয়, অর্থাৎ আপনি যদি আপনার ব্যবসা যদি ইন্ডিভিজুয়াল হয়, অর্থাৎ আপনি যদি একজন প্রোপাইটার হন, তাহলে এটা আলাদাভাবে দেখাতে হবে, আর কোম্পানি হলে তো ভিন্ন। তো ব্যবসা হতে আয়। উমতে আছে মূলধনিয়া, অর্থাৎ কোনো ক্যাপিটাল গেইন যদি আপনি করেন, ল্যান্ড, বিল্ডিং, শেয়ার যে কিছু সেল করে কি হবে, ক্যাপিটাল গেইন। আর্থিক পরিসম্পদ আয়, যেটা আগে এইভাবে ছিল না। আর্থিক পরিসম্পদ বলতে এখানে বোঝা যায় আপনি এফডিআর যদি করেন, সঞ্চয়পত্র যদি কিনেন, এইগুলো এখানে আসবে। এবং অন্য যেগুলো উপরের 6টা খাতে পড়বে না, এরকম সমস্ত কিছুই অন্য আয় উৎস হইতে আয় হিসেবে পরিগণিত হবে। এরপরে এই অধ্যায়ের আপনার সর্বশেষ সেকশন, সেটা আয় একীভূতকরণ, অর্থাৎ অ্যাগ্রিগেশন অফ ইনকামকে যোগ করতে হবে। আয় একীভূতকরণের যে ফর্মুলা, সেখানে বলা হচ্ছে এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে নিম্নবর্ণিত আয়সমূহ যে কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে। কিরকম? এক হচ্ছে উক্ত ব্যক্তি কোনো ফার্মের অংশীদার, অর্থাৎ কোনো পার্টনারশিপ ফার্ম হয় বা কোনো ব্যক্তি সঙ্গের অ্যাসোসিয়েশন অফ পার্সনের সদস্য হয়, উক্ত ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের তাহার অংশ। অর্থাৎ আমাদের সিএ ফার্ম, আমাদের 3 জন পার্টনার, এখন এই 3 জন টোটাল আয়ের আমাদের রেশিও অনুযায়ী 3 জন পার্টনারের প্রত্যেকের অংশ তার ব্যক্তিগত আয়ের অ্যাগ্রিগেশন যোগ হয়ে যাবে। এবং আমি যদি অন্য কোথাও চাকরি করে থাকি তাহলে সেটাও যোগ হবে। আমার যদি কোনো গৃহ সম্পত্তি যেটা হচ্ছে রেন্ট থাকে, সেটাও যোগ হবে। এরকমভাবে তাহলে প্রথমে বোঝা গেল পার্টনারশিপ ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি থাকে, সেটার আয়ের আপনার অংশ বা এসএসির অংশ যোগ হবে। উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত সন্তানদের আয়, অর্থাৎ কোনো ব্যক্তির যদি সে এসএস যদি মহিলা হয়, তার হাজব্যান্ড যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্সটা না দেয়, অথবা যদি হাজব্যান্ড এসএসসি হয় কিন্তু ওয়াইফের আলাদা কোনো টিন নাই, তিনি রিটার্ন সাবমিট করেন না, অথবা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কোনো টিন নাই, তাহলে যেটা হবে সেই ইনকামটাও যোগ হবে। কি হবে? উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান তাহার উপর নির্ভরশীল হন বা এইরূপ আয়ের উপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ এক যদি হয় হাজব্যান্ড বা ওয়াইফ বা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের যদি নির্ভরশীল হয় ওই ইনকাম রেসিপিয়েন্টের উপরে, অথবা যদি যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে, আমার ওয়াইফের ব্যবসা আমি দেখি, আমার ওয়াইফের আলাদা টিন নেই, তাহলে এটা আমার সাথে যোগ হবে। ইতে বলা আছে তিনি এইরূপ একীভূতকরণে ইচ্ছুক হন, যদি ওয়াইফ মনে করে হাজব্যান্ডের সাথে একসাথে ইনকাম ট্যাক্স রিটার্ন দিবে, অথবা হাজব্যান্ড যদি মনে করে ওয়াইফের সাথে, তবে উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হইলে এই বিধান প্রযোজ্য হবে না। তবে এরকম যদি হন যে একীভূত না হয়ে যদি আলাদাভাবে উনি জমা দেন, তাহলে আর যোগ করার প্রয়োজন হবে না। অর্থাৎ আমার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হন এবং ওনার টিন থাকে, আমার ওয়াইফের টিন থাকে, তাহলে এই সন্তান এবং ওয়াইফের ইনকাম আমার ইনকামের সাথে যোগ হবে না। এরপরে 2 নম্বর সেকশন 31-এর সাবসেকশন 2-তে বলা আছে কোনো ব্যক্তি কোনো
কোনো ব্যক্তি কোনো ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তি সঙ্গে সদস্য হইলে উক্ত ফার্ম বা ব্যক্তি সঙ্গের অ্যাসোসিয়েশন অফ পার্সনের আয় তাহার অংশ নিম্নরূপ সূত্র দ্বারা আরোপিত হবে। কি? ক ইকুয়াল টু খ প্লাস উইদিন ব্র্যাকেট গ মাইনাস ঘ এর অংশ। এখানে দেখেন ক মানে হচ্ছে ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে উক্ত ব্যক্তির আয়ের অংশ। অর্থাৎ আমি এখানে ধরেন আমরা 3 জন পার্টনার, আমি শফিকুল আলম, আমার অংশটা হবে ক ইকুয়াল টু খ। খ মানে হচ্ছে কি? এখানে দেখেন ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে উক্ত ব্যক্তির আয়ের অংশ, অর্থাৎ আমি সরাসরি যেটা সেপারেট করে আমার অংশ পেয়েছি, এটা হচ্ছে ক হচ্ছে আমার অংশ, আর খ হচ্ছে উক্ত ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে উক্ত ব্যক্তি কর্তৃক প্রাপ্ত বেতন। অর্থাৎ আমি যদি ওই আমার সিএ ফার্মে থেকে কোনো বেতন ড্র করি, কোনো রকম প্রফিট, ইন্টারেস্ট, কমিশন বা অন্য কিছু পারিতোষিক আয় করি, তাহলে সেটা প্রথমে যোগ হবে। তার সঙ্গে যোগ হবে গ অর্থাৎ উক্ত ফার্ম বা ব্যক্তি সংঘের মোট আয়। অর্থাৎ তাহলে আমি সরাসরি বেতন যেটা নিয়ে ফেলছি, কোনো ইনসেন্টিভ, কমিশন, ইন্টারেস্ট নিয়েছি, এটা আসবে, এইটার সাথে যোগ হবে টোটাল ইনকাম অফ দ্য ফার্ম গ মাইনাস ঘ মানে হচ্ছে উক্ত ফার্ম বা ব্যক্তি সংঘ কর্তৃক সকল অংশীদার বা সদস্যকে প্রদেয় বেতন, সুদ, কমিশন বা অন্যান্য পারিতোষিক বিয়োগ হবে। তার মানে তাহলে আমি যে অংশটা বেতন পেলাম বা কোনো ইন্টারেস্ট পেলাম, সুদ পেলাম, কমিশন পেলাম, এটা সরাসরি আমার এখানে আসবে, প্লাস হবে গ মানে টোটাল ইনকাম, তার থেকে বাদ যাবে আমার টোটাল পার্টনাররা যত এখান থেকে নিয়েছে, আমরা 3 জন পার্টনার যতটুকু স্যালারি, যতটুকু ইনসেন্টিভ, যতটুকু সুদ, কমিশন নিয়েছে, এটা বাদ দেওয়ার পরে যে অংশ থাকবে তার উপর অংশ। মানে হচ্ছে উক্ত ফার্ম বা ব্যক্তির সঙ্গে উক্ত ব্যক্তির শেয়ারের শতকরা হার। যদি আমি ধরে নেই যে আমরা 3 জন পার্টনারশিপের, আমার পার্টনারশিপের অংশ হচ্ছে 33.33, তাহলে আমার রিসিভ করা বেতন, সুদ, কমিশন, অন্যান্য ইনকাম, এটাকে সরাসরি আসবে, প্লাস যাবে গ মানে টোটাল ইনকাম মাইনাস ঘ মানে আমি সহ অন্য পার্টনাররা যে অংশটা নিয়েছে সেটা বাদ যাবে, খরচ বাদ দেওয়ার পরে নেট প্রফিটের আমার 33% হচ্ছে বের করে আমার এই মূল বেতনের সঙ্গে এই প্রফিটের 33% যোগ হবে। সো এটি হচ্ছে ফর্মুলা। আমরা আজকে দেখলাম হচ্ছে সেকশন 29, 30 এবং 31। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে।